আজকের তোমাদের যে মন্দিরের ইতিহাস সম্পর্কে জানাবো সেই মন্দিরটি হলো বাংলার প্রথম নবরত্ন মন্দির। যে মন্দিরটি বর্ধমান শহরে অবস্থিত তারই ইতিহাস আজকে তোমাদের জানাবো। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমান শহরের খুবই একটা বিখ্যাত মন্দির, যেটা হচ্ছে বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দিরে। তো এই মন্দিরেরই পুরো ইতিহাস, এখানে মা কিভাবে এলেন সবটাই তোমাদের জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের আমাদের যাত্রা হলো বর্ধমানের উদ্দেশ্যে। আমি আজকে বর্ধমান জংশনে যাব। এই মুহূর্তে হাওড়া ব্রিজে আছি, এখান থেকে হাওড়া স্টেশনে যাব। সেখান থেকে আজকের আমাদের যাত্রা হচ্ছে বর্ধমান জংশন। তো বর্ধমান জংশনে কি করে যাচ্ছি সেটাও তোমাদের জানিয়ে দেবো আমি। হাওড়া স্টেশন থেকে টিকিট কাটলাম বর্ধমান জংশনে যাওয়ার জন্য। 25 টাকা করে টিকিটের চার্জ পড়লো। তো আমি ট্রেনে চেপে বসেছি। তো ট্রেন এই মুহূর্তে যাত্রা শুরু করে দিয়েছে। যেহেতু আমি ট্রেনের ভিডিও করি না, সেজন্য তোমাদের পুরো ভিডিওটা আমি দেখালাম না, কিভাবে টিকিট কাটা হচ্ছে বা হাওড়া স্টেশনের ছবি আমি তোমাদের কিছু দেখালাম না। বন্ধুরা, ট্রেন ব্যান্ডেল স্টেশন ক্রস করার পরেই আমরা আদি সপ্তগ্রামের দিকে আমাদের ট্রেন যখন প্রবেশ করলো, তখন আমি বাইরে যে সিনারিটা দেখলাম সেটা আমার খুবই সুন্দর লাগলো। তো সেই দৃশ্যটাও আমি তোমাদের সঙ্গে একবার ভাগ করে দিচ্ছি। দেখো, অপূর্ব দেখতে লাগছে। তো ট্রেনে বসে বসেই এই দৃশ্য দেখতে দেখতে আমরা বর্ধমান জংশনের দিকে পাড়ি দিলাম। বর্ধমান স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে আমি টোটো পেয়ে যাব। টোটোতে করে তোমার সর্বমঙ্গলা মন্দিরে যেতে ভাড়া নেবে 20 টাকা করে। চলে এসেছি, টোটো নামিয়ে দিয়েছি। ওই যে এইটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মন্দির। তো এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এটা মন্দিরের একদম বাইরের অংশটা। তো এই মন্দিরেরও একটা নির্দিষ্ট ইতিহাস আছে, সেটা তোমাদের জানাবো। তো দেখতে থাকো সেটা জানার জন্য তোমরা। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে চলে এসেছি। আর এই সর্বমঙ্গলা মায়ের মন্দিরটি হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। এই নবরত্ন মন্দিরটাই হচ্ছে বাংলার প্রথম নবরত্ন মন্দির। শোনা যায় রানী রাসমণি বর্ধমানে কোনো এক সময় এসেছিলেন এবং সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন করার পর তিনি কলকাতায় যে মা দক্ষিণেশ্বরী মায়ের মন্দির তৈরি করেন, সেই মন্দিরটি এই নবরত্ন মন্দির দেখে অনুপ্রাণিত হয়ে তিনি এই ধাঁচেই তৈরি করেছিলেন। বিশেষ কারণে মায়ের গর্ভগৃহের ফটো তুলতে পারি নাই, তাই তোমাদের কিছু মায়ের স্টিল ছবি দেখালাম। তোমরা এতক্ষণ বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মূর্তি দর্শন করলেন, মা অষ্টভুজা সিংহবাহিনী। অনেকে মনে করেন মূর্তিটি 1000 বছরের পুরনো, আবার কেউ কেউ মনে করেন এই মূর্তিটি 2000 বছরেরও বেশি পুরনো। তবে মূর্তিটির পেছনে একটি ইতিহাস আছে, সেটাও তোমাদের জানাবো। শোনা যায় বর্ধমানের এই সর্বমঙ্গলা পাড়ায় আগে বাগদিরা বসবাস করতেন, যাদের প্রধান কাজ ছিল পুকুর থেকে ছোট মাছ, ঝিনুক, শামুক সংগ্রহ করা। তো তারা সেগুলো সংগ্রহ করার সময় একটি পাথরখণ্ড সেখান থেকে উদ্ধার করে এবং সেই পাথরখণ্ডের ওপরেই তারা শামুক ঝিনুকগুলি তাদের আঁশ মুক্ত করত। এইভাবে কিছুদিন চলার পরে কিছু চুন ব্যবসায়ীরা এই বাগদিদের কাছে আসতেন শামুকের খোসা সংগ্রহের জন্য। কোনোভাবে সেই প্রস্তরখণ্ডটি চুন ব্যবসায়ীদের সঙ্গে তাদের চুনের গোড়ায় গিয়ে পড়ে এবং সেখানে কোনোভাবে সেই মূর্তিটি আগুনের মধ্যে পড়ে যায়। তো সেদিন রাত্রির বেলাতেই দেবী সেখানকার রাজা কীর্তিচাঁদকে স্বপ্নাদেশ দেন যে তিনি আগুনে পুড়ে কষ্ট পাচ্ছেন, তিনি যেন তাকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেন। এই স্বপ্ন পাওয়ার পরে কীর্তিচাঁদ সকালবেলায় সেই চুন ব্যবসায়ীদের গোলায় গিয়ে উপস্থিত হন এবং জানতে পারেন যে 3 জন ব্রাহ্মণ সকালবেলায় এসেই সেই প্রস্তরখণ্ড উদ্ধার করে নিয়ে যায়। তখন কীর্তিচাঁদ সেই ব্রাহ্মণদের উদ্দেশ্যে
খোঁজ শুরু করেন এবং তাদের খোঁজ পেয়ে তাদেরও বলেন যে এই মূর্তি যেন তারা তাদের দিয়ে দেয়, কিন্তু ব্রাহ্মণরা বলেন যে তাদেরও দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন, সেই জন্য তারা সেই মূর্তি হস্তান্তর করতে রাজি না হওয়ায় তখন রাজা তাদের এই বলে আশ্বস্ত করেন যে তিনি এখানে মন্দির স্থাপন করে মাকে প্রতিষ্ঠা করবেন। সেই কথা মতো তিনি এখানে 1702 খ্রিস্টাব্দে মন্দির স্থাপন করে দেবীকে প্রতিষ্ঠা করেন এবং যে 3 জন ব্রাহ্মণ দেবীকে উদ্ধার করেছিলেন তাদের মায়ের সেবায় নিয়োজিত করেন এবং এখনও বংশানুক্রমে তারাই মায়ের প্রত্যেক দিন নিত্য সেবা করে আসছেন এই মন্দিরে। মা সর্বমঙ্গলা প্রতিষ্ঠার পেছনে এতক্ষণ যে কাহিনী তোমাদের শোনাচ্ছিলাম সেই পুরো কাহিনীটা এখানে মন্দিরের নাট মন্দিরের ভেতরে দেখানো হয়েছে চিত্র দ্বারা এবং কিছু লিখে দেওয়া হয়েছে, তো সেটাও তোমাদের সামনে আমি একবার তুলে ধরলাম। তোমরা একবার দেখে নাও কিভাবে মা সর্বমঙ্গলা এই মন্দিরে স্থাপন করা হয়েছিল। এইটা হলো সর্বমঙ্গলা মায়ের গর্ভগৃহ। বিশেষ কারণে গর্ভগৃহ বন্ধ থাকার কারণে মায়ের ভেতরের কোনো অংশ তোমাদের দেখাতে পারিনি বলে মায়ের কিছু স্টিল ছবি ভিডিওর শুরুতেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি। আর এইটা হচ্ছে গর্ভগৃহের ছবি বাইরে, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম আমি। আর গর্ভগৃহের ওপরেই মায়ের একটা ছবি দেখতে পেলাম, সেটাও তোমাদের একবার শেয়ার করে দিলাম। দেখো এইটা মায়ের ছবি। মন্দিরের বাইরেই অবস্থান করছে এরকম হাড়ি কাঠ, যেখানে মায়ের পুজোর সময় বলি দেওয়ার প্রথা চালু আছে। সর্বমঙ্গলা মন্দিরের পাশেই অবস্থান করছে এরকম শিব মন্দির, যে শিব মন্দিরটি কমলেশ্বর শিব মন্দির নামে খ্যাত। আর ভেতরে শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক তার পাশে আরেকটি শিব মন্দির রয়েছে, মন্দিরটি আকারে একটু বড়। এটি মিত্রেশ্বর শিবলিঙ্গ মন্দির নামে পরিচিত। অসাধারণ মন্দিরটির কাজ কারুকার্য, যেটা খুবই সুন্দর। ভেতরে একটি শিবলিঙ্গ রয়েছে, এটা মিত্রেশ্বর শিব মন্দির। আর তার ঠিক পাশে আরেকটি শিব মন্দির রয়েছে, যেটি রামেশ্বর শিব মন্দির নামে খ্যাত। আর এখানকার শিবলিঙ্গটি সাদা শ্বেত পাথরের। সর্বমঙ্গলা মন্দির প্রত্যেক দিন ভোর 6টা থেকে বেলা 12:30 অবধি খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। 1টা থেকে 1:30 অবধি তোমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা। মন্দিরের ওই স্থানটিতে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করছে। ভোগ প্রসাদ গ্রহণ করতে হলে 10:30টার মধ্যে তোমাদের টিকিট সংগ্রহ করতে হবে, যার মূল্য 50 টাকা, এবং 60 টাকার আরেকটি টিকিট আছে যারা বাড়ি নিয়ে যেতে চাইছে তাদের জন্য সেটি। আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে বসে পড়লাম। প্রথমে এলো বাসন্তী পোলাও আর বেগুনি, তারপর দিয়ে গেল সাদা অন্ন আর একটা মিক্স তরকারি, সেটা দিয়ে আমরা সাদা অন্ন গ্রহণ করলাম। এরপরে চলে এলো খিচুড়ি আর একটা মিক্স সবজি, বা যেটাকে আমরা লাবড়া বলে থাকি। তারপরে দিয়ে গেল চাটনি,
এবং পায়েস। ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে বন্ধুরা। তো এবারে ভিডিও শেষ করার পালা। তোমরা যারা ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই। আর খুব তাড়াতাড়ি তোমরা নতুন ভিডিও পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো।